আমার প্রতিবেশিনী বাল্য বিধবা, যেন শরতের শিশির ভেজা শেফালির মতো বৃন্তচ্যুত। কোনো বাসর রাতের ফুলশয্যার জন্য সে নয়, কেবল দেব পূজার জন্যই উৎসর্গ করা। তাকে আমি মনে মনে পুজো করতাম। তার প্রতি আমার মনের ভাবটা যে কি ছিল, এক পুজো ছাড়া তাকে অন্য কোনো সহজ ভাষায় প্রকাশ করতে ইচ্ছে হয় না। অন্যের কাছে তো নয়ই, নিজের কাছেও না। এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প প্রতিবেশিনী। গল্প পাঠে অনুজয় চট্টোপাধ্যায়, গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে প্রতিবেশিনী। আমার এক প্রিয় বন্ধু নবীন মাধব, সেও কিছু জানত না। এইভাবে এই যে আমার গভীরতম আবেগ, তাকে গোপন করে নির্মল করে রেখেছিলাম। তাতে আমি কিছুটা গর্ব অনুভব করতাম। কিন্তু মনের গতি পার্বতী নদীর মতো, নিজের জন্মশিখরে আটকে থাকতেই চায় না। কোনো একটা উপায়ে বের হওয়ার চেষ্টা করে, না পারলে বুকের মধ্যে বেদনার জন্ম দেয়। তাই ভাবছিলাম কবিতায় প্রকাশ করব, কিন্তু লেখা কিছুতেই এগোতেই যায় না। আশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময়ই আমার বন্ধু নবীন মাধবের হঠাৎ বিপুল বেগে কবিতা লিখবার ঝোঁক আসলো, যেন হঠাৎ ভূমিকম্পের মতো। সে বেচারার এমন দৈব বিপত্তি আগে কখনো হয়নি। তাই এই অভিনব আন্দোলনের জন্য সে লেশমাত্র প্রস্তুত ছিল না। তার হাতের কাছে ছন্দ মিল কিছুরই জোগাড় ছিল না। তবু সে দমল না দেখে আশ্চর্য হয়ে গেলাম। কবিতা যেন বৃদ্ধ বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাকে পেয়ে বসল। নবীন মাধব ছন্দ মিলের সাহায্য আর সূত্রে দেওয়ার জন্য আমাকে এসে ধরল। কবিতার বিষয়গুলো নতুন কিছু নয়, আবার পুরনোও নয়, চির নতুনও বলা যায়, চিরকালের পুরনো বললেও চলে। প্রিয়তমার প্রতি প্রেমের কবিতা। আমি তাকে একটা ঠেলা দিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে কে ইনি, কে? এখনো সন্ধান পাইনি। নবীনকে সাহায্য করতে গিয়ে খুব আরাম পেলাম। তার কাল্পনিক প্রিয়তমার প্রতি আমার সমস্ত রুদ্ধ আবেগ একেবারে আলগা করে দিলাম। শাবকহীন মুরগি যেমন হাঁসের ডিম পেলেও বুক পেতে তা দিতে বসে, হতভাগ্য আমি তেমনি নবীন মাধবের ভাবের উপরে হৃদয়ের সমস্ত উত্তাপ দিয়ে চেপে বসলাম। আনাড়ির লেখা এমন প্রবল বেগে সংশোধন করতে লাগলাম যে সেগুলোর প্রায় 15 আনাই আমারই লেখা হয়ে দাঁড়াল। নবীন অবাক হয়ে বলে, কি আশ্চর্য! ঠিক এই কথাগুলোই আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না। তোমার এসব ভাব জোগায় কোথা থেকে? কল্পনা থেকে। কারণ সত্য নীরব, কল্পনাই মুখরা। সত্য ঘটনা ভাবের স্রোতকে পাথরের মতো চেপে রাখে, কল্পনাই তার পথ মুক্ত করে দেয়। তাই তো দেখছি। ঠিকই তাই, ঠিক বলেছ। আমার ভালোবাসার মধ্যে একটা কাতর সংকোচ ছিল, তাই নিজের জবানিতে কিছুতেই লিখতে পারলাম না। নবীনকে পর্দার মতো মাঝখানে রেখে তবেই আমার লেখনী মুখ খুলতে পারল। লেখাগুলো যেন রসে ভরে উত্তাপে ফেটে পড়তে লাগলো। এ তো তোমারই লেখা, তোমার নামই বের করি। আরে না না, এসব তোমারই লেখা, আমি সামান্য একটু বদল করেছি মাত্র। আস্তে আস্তে নবীনেরও সেই রকমই ধারণা হলো। জ্যোতির্বিদরা যেমন নক্ষত্র ফুটে ওঠার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে, আমিও যে তেমনি মাঝে মাঝে পাশের বাড়ির জানলার দিকে তাকিয়ে দেখতাম, সে কথা অস্বীকার করতে পারি না। মাঝে মাঝে সেই ব্যাকুল দৃষ্টি সার্থকও হতো। সেই কর্মরতা ব্রহ্মচারিণীর সৌম্য মুখশ্রী থেকে
শান্ত স্নিগ্ধ জ্যোতি প্রতিবিম্বিত হয়ে মুহূর্তের মধ্যে আমার সমস্ত অস্থিরতা দমন করে দিত। কিন্তু সেদিন হঠাৎ কি দেখলাম, আমার চাঁদে কি এখনো আগুন আছে? সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত বহ্নি দাহ এখনো সম্পূর্ণ নির্বাণ হয়ে যায়নি? সেদিন বৈশাখ মাসের বিকেলে ঈশান কোণে মেঘ ঘনিয়ে এসেছিল। আসন্ন ঝড়ের মেঘ থেকে ঠিকরে পড়া আলোয় আমার প্রতিবেশিনীকে দেখলাম। জানলায় সে একা দাঁড়িয়েছিল। তার ঘন কালো শূন্য দৃষ্টির মধ্যে যেন সুদূর প্রসারিত নিবিড় বেদনা আছে। আমার ওই চন্দ্রালোকে এখনো উত্তাপ আছে, এখনো সেখানে উষ্ণ নিঃশ্বাসের বাতাস। চোখ দুটির বিশাল ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোয় ব্যগ্র পাখির মতো উড়ে চলেছিল, স্বর্গের দিকে নয়, মানব হৃদয়ের দিকে। সেদিন তাকে অমনভাবে দেখার পর থেকে অশান্ত মন স্থির করে রাখা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। তখন কেবল অন্যের কাঁচা কবিতা সংশোধন করে তৃপ্তি হয় না, একটা যে কোনো কাজ করবার জন্য চঞ্চলতা জন্মায়। ঠিক করলাম বাংলাদেশে বিধবা বিবাহ চালু করবার জন্য সমস্ত রকমভাবে চেষ্টা করব। শুধু বক্তৃতা দেওয়া আর লেখালেখি নয়, অর্থ সাহায্য করতেও এগিয়ে গেলাম। এর মধ্যে নবীন এসে আমার সঙ্গে তর্ক করতে লাগলো। চিরবৈধব্যের মধ্যে একটা পবিত্র শান্তি আছে। একাদশীর ক্ষীণ জ্যোৎস্নালোকিত সমাধিভূমির মতো একটা বিরাট রমণীয়তা আছে। বিয়ের সম্ভাবনাতে কি সেটা ভেঙে যায় না? এসব কবিত্বের কথা শুনলেই আমার রাগ হতো। দুর্ভিক্ষে যে লোক শুকিয়ে মরছে, তার কাছে খেয়ে দে নাদুস নুদুস লোক যদি খাবারের স্থূলত্বের প্রতি ঘৃণা প্রকাশ করে, ফুলের গন্ধ আর পাখির গান দিয়ে তার পেট ভরাতে চায়, তাহলে কেমন হয়? দেখো নবীন, আর্টিস্ট বলে দৃশ্য হিসেবে পোড়ো বাড়ির একটা সৌন্দর্য আছে, কিন্তু বাড়িটাকে তো কেবল ছবি হিসেবে দেখলে চলে না, তাতে বাস করতে হয়। অতএব আর্টিস্ট যাই বলুন, মেরামতি দরকার। বৈধব্য নিয়ে তুমি তো দূর থেকে দিব্যি কবিত্ব করতে চাও, কিন্তু তার মধ্যে যে একটা আকাঙ্ক্ষাপূর্ণ মানব হৃদয় নিজের বিচিত্র বেদনা নিয়ে বাস করছে, সেটা তো মনে রাখতে হবে। ভেবেছিলাম নবীন মাধবকে কিছুতেই দলে টানতে পারব না। সেদিন সেই জন্যই কিছুটা অতিরিক্ত উষ্মার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার বক্তৃতা শেষে নবীন মাধব একটা মাত্র গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার সমস্ত কথা মেনে নিল। বাকি আরো অনেক ভালো ভালো কথা বলবার কোনো সুযোগই দিল না। সপ্তাহখানেক পর নবীন এসে বলল, ভাই, তুমি যদি সাহায্য করো, আমি একটা বিধবা বিবাহ করতে প্রস্তুত আছি। এমন খুশি হলাম, নবীনকে বুকে টেনে কোলাকুলি করলাম। নবীন, যত টাকা লাগে আমি দেব। তখন নবীন তার ইতিহাস বলল। বুঝলাম তার প্রিয়তমা কাল্পনিক নয়। এক বিধবা নারীকে সে দূর থেকে ভালোবাসত, কারো কাছে প্রকাশ করেনি। যে মাসিক পত্রে নবীনের ওরফে আমার কবিতা বের হতো, সেই পত্রগুলি যথাস্থানে গিয়ে পৌঁছত। কবিতাগুলো ব্যর্থ হয়নি। বিনা সাক্ষাৎকারে চিত্ত আকর্ষণের এই এক উপায় আমার বন্ধু বের করেছিল। কিন্তু নবীন বলে সে চক্রান্ত করে এই সব কৌশল অবলম্বন করেনি। এমনকি তার বিশ্বাস ছিল বিধবা পড়তে জানেন না। তার ভাইয়ের নামে কাগজগুলো বিনা স্বাক্ষরে বিনামূল্যে পাঠিয়ে দিত। এ কেবল মনকে সান্ত্বনা দেবার একটা পাগলামি মাত্র। তার মনে হতো দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করা গেল। তিনি জানুন বা না জানুন, গ্রহণ করুন বা নাই করুন। নানা ছুতোয় বিধবার ভাইয়ের সঙ্গে নবীন যে বন্ধুত্ব করে নিয়েছিল, নবীন বলে তার মধ্যেও নাকি কোনো উদ্দেশ্য ছিল না। যাকে ভালোবাসা যায়
তার কাছের আত্মীয়ের সঙ্গ মধুর বলে বোধ হয়। অবশেষে ভাইয়ের অসুখ উপলক্ষে বোনের সঙ্গে কেমন করে দেখা হলো। সে অনেক লম্বা ইতিহাস। কবির সঙ্গে কবিতার মূল বিষয়টির প্রত্যক্ষ পরিচয় হয়ে কবিতা সম্বন্ধে অনেক আলোচনাও হয়েছে। আলোচনা যে কেবল ছাপানো কবিতা কটির মধ্যেই বদ্ধ ছিল তাও নয়। সম্প্রতি আমার সঙ্গে তর্কে পরাস্ত হয়ে নবীন সেই বিধবার সঙ্গে দেখা করে বিয়ের প্রস্তাব করে বসেছে। প্রথমে কিছুতেই সম্মতি পায়নি। নবীন তখন আমার মুখে শোনা আমারই সমস্ত যুক্তি প্রয়োগ করে এবং তার সঙ্গে নিজের চোখের 2-4 ফোঁটা জল মিশিয়ে তাকে সম্পূর্ণ হার মানিয়ে নিয়েছে। এখন বিধবার অভিভাবক পিসেমশাই কিছু টাকা চান। আমি বললাম, এখনই নাও। ভাই, আর একটা কথা আছে। বলো। বিয়ের পর প্রথম 5-6 মাস বাবা নিশ্চয়ই আমার মাসোহারা বন্ধ করে দেবেন। ও, তখনকার মতো দুজনের খরচ চালাবার জোগাড়ও তোমায় করে দিতে হবে। আমি কোনো কথা না বলে চেক লিখে দিলাম। এই যে নবীন, এখন তার নামটা বলো। আমার সঙ্গে যখন কোনো প্রতিযোগিতা নেই তখন পরিচয় দিতে ভয় পেও না। এই যে তোমার গা ছুঁয়ে শপথ করছি, আমি তার নামে কোনো কবিতা লিখব না। আর যদি লিখি তার ভাইকে না পাঠিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। আরে সেজন্য আমি ভয় পাই না। আসলে বিধবা বিবাহের লজ্জায় তিনি অত্যন্ত কাতর। তাই তোমাদের কাছে তার সম্বন্ধে আলোচনা করতে তিনি অনেক করে বারণ করে দিয়েছিলেন। কিন্তু এখন আর ঢেকে রাখা মিথ্যা। তিনি আসলে তোমারই প্রতিবেশিনী, ওই 19 নম্বরে থাকেন। আমার হৃৎপিণ্ডটা যদি লোহার বয়লার হতো তো এক চমকে ধক করে ফেটে যেত। জিজ্ঞেস করলাম, বিধবা বিবাহে তার অমত নেই? আপাতত তো নেই। কেবল কবিতা পড়েই তিনি মুগ্ধ। কেন? আমার সেই কবিতাগুলো তো মন্দ হয়নি। সেই আমি মনে মনে বললাম, ধিক ধিক কাকে? তাকে? না আমাকে, না বিধাতাকে, কিন্তু ধিক। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প প্রতিবেশিনী। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে অনুজয় চট্টোপাধ্যায়, নবীন মাধব ও গল্পের সূত্রধার দেবব্রত ব্যানার্জি। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার অলিপা। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় কোথাও কোথাও সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।